যুক্তরাষ্ট্র ইরান প্রথম ধাপের সংলাপ। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানাবো, ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় নিহত 3, আহত 5 শিক্ষার্থী। সর্বশেষ জানাবো, পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার প্রথম দফার দ্বিপক্ষীয় আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে। সোমবার শেষ হওয়া এই উচ্চ পর্যায়ের সংলাপে দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক এবং কৌশলগত অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা। এবারের শীর্ষ বৈঠকের শুরুটা চরম বৈরী এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছিল। আলোচনার শুরুর দিকেই তেহরানের পক্ষ থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী আবারও সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার আকস্মিক ঘোষণা আসে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিলে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র যুদ্ধাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে সমস্ত উত্তেজনা কাটিয়ে মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও পাকিস্তানের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আগামী 60 দিনের মধ্যে একটি স্থায়ী ও চূড়ান্ত শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি বিশেষ রোডম্যাপ তৈরি করতে পারস্পরিকভাবে সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই দাপ্তরিক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিপোর্টে চলতি সপ্তাহ জুড়ে দুই দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে কারিগরি বা টেকনিক্যাল পর্যায়ের আলোচনাটি নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। যৌথ বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে উভয় পক্ষই লেবানন সীমান্তে চলমান সামরিক সংঘাত ও রক্তক্ষয়ী লড়াই পুরোপুরি বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। এর পাশাপাশি বিশ্ব বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের নিরাপদ এবং ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা বা হটলাইন চালু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গত বুধবার দুই দেশের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধি করার লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত রোববার সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি সংলাপে বসেন এবং সোমবারের ভোররাতে এই দীর্ঘ আলোচনাটি শেষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন যে তেহরান ও আলোচনার মাধ্যমে তাদের তেল এবং পেট্রোরাসায়নিক বা পেট্রোকেমিক্যালের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক ব্যাংকে ফ্রিজ থাকা ইরানি অর্থ অবমুক্ত করা এবং দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে একটি বড় ধরনের পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনা শুরু করার নির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে। তবে এই উচ্চ পর্যায়ের আলোচনা আপাতত পুরোপুরি শেষ হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশ ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রোববার সুইজারল্যান্ডের লুসান হ্রদের তীরে অবস্থিত বুর্গেনস্টক রিপোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জন্য একটি বড় পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এই বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ এবং পুনর্গঠন পরিকল্পনার বিস্তারিত কিছুই বলা হয়নি ওই পোস্টে। এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি হোয়াইট হাউস। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধি দলের অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ হোসেন গোরবান জাহেদ জানিয়েছে, ইরানের তেল এবং তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক ছাড় দেওয়ার খসড়া চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে আরও লিখেছেন, পাকিস্তানি এবং কাতারি মধ্যস্থতাকারীদের দৌতে লেবানন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, তাদের সামনে বড় প্রকৃত পরীক্ষা হতে যাচ্ছে লেবানন ডিকনফ্লিকশন সেল। মধ্যস্থতাকারী কাতার এবং পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরান এই সেল গঠনে একমত হয়েছে। লেবাননের সামরিক অভিযানের অবসান ঘটাতে এটি বড় ভূমিকা রাখবে। দেশ দুটি এক যৌথ বিবৃতিতে বলেছে, সদ্য সমাপ্ত আলোচনাটি ইতিবাচক এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে আশাব্যঞ্জক অগ্রগতিও হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যস্থতার ওপর রাজনৈতিক নজরদারি অটুট রাখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে রাজি হয়েছে ওয়াশিংটন এবং তেহরান। প্রধান আলোচকরা নিয়মিত এই কমিটিকে রিপোর্ট করবেন। পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা এবং সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে একটি মনিটরিং এবং বিরোধ নিষ্পত্তি গ্রুপ গঠন করা হবে। বিবৃতি অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রূপরেখায় একমত হয়েছে ওই কমিটি। সেই লক্ষ্যে এই সপ্তাহের বাকি দিনগুলোতে সুইজারল্যান্ডের সমস্ত অমীমাংসিত ইস্যুতে কারিগরি আলোচনা চলবে। বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননে সামরিক অভিযান বন্ধ করতে কাতার এবং পাকিস্তানের সহায়তায় লেবাননে যুক্ত করে একটি ডিকনফ্লিকশন সেল গঠনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ফিলিপাইনের একটি স্কুলে বন্দুক হামলায় 3 শিক্ষার্থী নিহত এবং 5 জন আহত হয়েছেন। সোমবার সকালে দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরে এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। পুলিশের লেফটেন্যান্ট ইভানিল দিয়াজ জানান, 14 ও 15 বছর বয়সী দুই কিশোর স্কুলের ভেতরে এলোপাথারি গুলি চালায়। স্থানীয় সময় সকাল 9টার দিকে তাকলোবানের স্যান হোসে ন্যাশনাল হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে এএফপি। ভিডিওটিতে আতঙ্কিত শিক্ষার্থীদের চিৎকার এবং কান্না করতে দেখা যায়। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য শ্রেণীকক্ষের ভেতরে লুকিয়ে পড়ে। এই সময় থেমে থেমে গুলির শব্দও শোনা যায়। ঘটনার পরপরই দুই সন্দেহভাজন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুলিং বা সহপাঠীদের দ্বারা হয়রানির ঘটনা হামলার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কিভাবে সেগুলোকে স্কুলে আনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত 5 শিক্ষার্থীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পর ফিলিপাইনের শিক্ষা বিভাগ উচ্চ সতর্ক অবস্থা জারি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয়, আঞ্চলিক এবং বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং স্কুল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করছেন। ফিলিপাইনের প্রতিষ্ঠানগুলোতে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল, তবে দেশটির রাজনৈতিক পরিমণ্ডলে এই ধরনের সহিংসতার ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। 2022 সালে আতেনেও দে মালিনা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় সাবেক এক মেয়র সহ 3 জন নিহত হয়েছিলেন। দেশটিতে আগ্নেয়াস্ত্রের বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ হলেও কালোবাজারে বিভিন্ন ধরনের অস্ত্র সহজলভ্য বলে জানা যায়। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার নিজের রাজনৈতিক দলটির ভেতরে আগামী সাধারণ নির্বাচনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর স্টারমার এই আকস্মিক এবং বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিয়ার স্টারমার জানিয়েছেন যে বর্তমানে তার দলের ভেতরের মূল জিজ্ঞাসা ছিল যে আগামী সাধারণ নির্বাচনে দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা। নিজের দলের সহকর্মীদের সেই অভ্যন্তরীণ মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি সেই প্রশ্নের উত্তর পেয়েছি এবং অত্যন্ত সৎ বিবেচনার সঙ্গে সেই উত্তরটি গ্রহণ করছি। তিনি আরও দাবি করেন যে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে নেওয়া তার প্রতিটি সিদ্ধান্তই মূলত নিজের ভালোবাসার দেশকে সবার আগে স্থান দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। নিজের দল ত্যাগের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে কিয়ার স্টারমার ঘোষণা করেন, আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করব। সোমবার সকালেই তিনি ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নিজের এই পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি তাকে বিশদভাবে অবহিত করেছেন। দলীয় প্রধানের এই আকস্মিক ঘোষণার পর তিনি লেবার পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি তথা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কাছে কিছু নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি বা টাইম টেবিল তৈরির অনুরোধ জানিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী আগামী 9 জুলাই থেকে নতুন দলীয় প্রধান পদের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন নেওয়া শুরু হবে এবং সংসদের আসন্ন গ্রীষ্মকালীন ছুটির আগেই এই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নতুন এই রাজনৈতিক সময়সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ব্রিটেনের জাতীয় সংসদ বা পার্লামেন্ট পুনরায় চালু হওয়ার আগেই লেবার পার্টি তাদের একজন নতুন স্থায়ী দলীয় প্রধান পেয়ে যাবে। কিয়ার স্টারমার স্পষ্ট করে জানিয়েছেন যে নতুন দলীয় প্রধান বা উত্তরসূরি চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজের সরকারি দায়িত্ব এবং রাষ্ট্রীয় পদে বহাল থাকবেন।